বন্ধুরা, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলি কমেন্ট আমার ভিডিওর মাধ্যমে করছো। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কমেন্টগুলি সলভ করব। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি চলে যাচ্ছি মূল বিষয়ে। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, এখানে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা যে করা হবে এই সম্পর্কে অনেকগুলি কমেন্ট এসেছিলো। তো সেই কমেন্টগুলি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সলভ করছি। অনেকে কমেন্ট করেছিলে যে এই রিক্রুটমেন্টটা তোমাদের পার্মানেন্ট নাকি তোমাদের 3 বছরের জন্য করা হবে। তো এখানে কিন্তু তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, নিয়োগ সংক্রান্ত যেই নোটিফিকেশনটা দিয়েছিল, এখানে তোমাদেরকে সাফ বলা হয়েছে ডিউরেশন অফ অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, ঠিক আছে। এখানে কিন্তু 3 বছরের জন্য এখানে নেওয়া হচ্ছে কন্ট্রাক্ট বেসিক। এটা বলা হয়েছে 11,000 টাকা করে ফিক্সড বেতন তোমাদের প্রতি মাসে দেওয়া হবে, এটা কিন্তু বলা হয়েছে। তার পরবর্তী সময়ে কিন্তু তোমাদেরকে এখানে পার্মানেন্ট গভর্নমেন্ট চাইলে করতে পারে, নাও করতে পারে, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপর নির্ভর। আচ্ছা, প্রথম কমেন্ট যেটা ছিল সেটা আমি তোমাদেরকে এখানে সলভ করে দিয়েছি। আরেকটা কমেন্ট করেছিলে যে অনেকের তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, অ্যাডমিট কার্ড আসেনি। কেন আসেনি আজকে আমি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো। তো প্রমাণটা দেখানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। এখানে দেখো, এর জন্য আবেদন করতে হলে তোমাদের যে এলিজিবিলিটির মধ্যে এজ লিমিট রাখা হয়েছে সেটা বলা হয়েছে 21 বছর থেকে 45 বছরের মধ্যে হলে জেনারেল ক্যান্ডিডেট। আর যদি এসসি অথবা এসটি ক্যাটাগরি থেকে তুমি বিলং করো তাহলে আপ টু 50 ইয়ার্স, অর্থাৎ 5 বছর এজ রিল্যাক্সেশন দিয়ে 50 বছর পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবে। এসসি এসটি হলে 50, আর এসসি এসটি না হলে কিন্তু 21 থেকে 45-এর মধ্যে হলে আবেদনটা করতে পারবে। তো এখানে যে একটা এজ লিমিট কিন্তু কাউন্ট করা হয়, যারা কোনো না কোনো তোমরা গভর্নমেন্ট জবের জন্য বা কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো, ওইখানে কিন্তু তোমরা দেখবে একটা এজ লিমিট কাউন্ট করা হয়, একটা নির্ধারিত ডেট হিসাবে কাউন্ট করা হয়। তো এখানে বলা হয়েছে সেই ডেটটা যে কাউন্ট করা হয়েছে সেটা বলা হয়েছে, দেখো, অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটার মানে হচ্ছে 1/1/2000, ঠিক আছে, তোমাদেরকে বলা হয়েছে 1/1/2000 যেই বছরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করা হয়েছে, অর্থাৎ এটা 2022 সালে রিলিজ করা হয়েছিল, 2022-এর শেষের দিকে। তাই বলা হয়েছে 1/1/2022 হিসাবে কিন্তু এজ লিমিটটা কাউন্ট করা হবে। অর্থাৎ তোমরা যদি 21 থেকে 45-এর মধ্যে হও, সেই এজটা কিন্তু 1/1/2022 হিসাবে লাস্ট ডেট কাউন্ট করা হবে। তো অনেকের কেন এখানে অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট হয়েছে সেটা আমি এখান থেকে এজ লিমিটটা দেখিয়েছি, এখন তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি, তো তোমরা সেগুলি দেখে নাও। তো এখানে দেখো, একজন ক্যান্ডিডেট আমাকে উনি কমেন্ট করেছিল, ঠিক আছে, ডেট অফ বার্থটা হচ্ছে এটা তোমাদের 11/1/2001, এই ডেট অফ বার্থটা দিয়ে সে আমাকে কমেন্ট করেছিল যে ওনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, কেন এখানে অ্যাকসেপ্ট করা হলো না। তো আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে এজ লিমিটটা কিন্তু তোমাদের 21 বছর থেকে 45 বছরের মধ্যে জেনারেল, আর এসসি এসটি হলে এক্সট্রা 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ 50 বছর পর্যন্ত। সেই এজ লিমিটটা 1/1/2022 হিসাবে কাউন্ট করা হয়েছে। তো তার যে ডেট অফ বার্থ, ঠিক আছে, যে ক্যান্ডিডেটটা আমাকে কমেন্ট করেছিল তার ডেট অফ বার্থটা এখানে দেখো নাও। সেই ডেট অফ বার্থটা কিন্তু আমাকে সেন্ড করেছিল, এটা সলভ করার জন্য, দেখানোর জন্য বা কী কী বিষয়ে রিজেক্ট হতে পারে, কেন হলো, ঠিক আছে। তো আমি ডেট অফ বার্থটা এখানে বসিয়েছি, আর ডেটটা কিন্তু কাউন্ট করা হবে সেটা আমি তোমাদেরকে বলেছি যে 1/1/2022 হিসাবে। এটা কিন্তু এইজ ক্যালকুলেটর দিয়ে আমি বের করেছি। তো এখানে দেখো 1/1/2022 হিসাবে যদি তার এজটা আমি ধরি বা কাউন্ট করি, সেই হিসাবে তার এজ হয় কত, ডেট অফ বার্থ দেখো 11/1/2001, আর যে ডেটে এজটা কাউন্ট করা হয়েছে সেটা হচ্ছে 1/1/2022। সেই হিসাবে কাউন্ট করলে যে ক্যান্ডিডেটকে কমেন্ট করেছিল তার বয়স হয় এখানে 20 বছর 11 মান্থ 21 দিন, ঠিক আছে, 20 বছর 11 মান্থ 21 দিন তার 1/1/2022 হিসাবে কিন্তু এজটা হয়েছিল। তো আরও তার 11 মাস আরও 18 দিন লাগে 21 বছর হতে, ঠিক আছে। যেহেতু সে 21 বছর হয়নি, তো এই কারণে কিন্তু তার ফর্ম এখানে রিজেক্ট করা হয়েছে। তোমাদেরকে আমি একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি। এরকম কিন্তু আরও ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা কিন্তু অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, তোমাদের 21 বছর হয়নি, তোমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো। তো তারা কিন্তু ফর্ম পিএসের মধ্যে যখন জমা নেওয়া হয়েছে তখন কিন্তু তারা এতটুকু ভালোভাবে দেখেনি। এই ফর্মগুলি জমা নেওয়ার পর এগুলি এসপি অফিসে পাঠানো হয়েছে, ওইখানে কিন্তু সবগুলি তোমাদের আন্ডার এজ ওভার এজ সবগুলি কিন্তু তারা একদম
ডিটেলসে দেখেছে, দেখার পর কিন্তু অনেকের অ্যাকসেপ্ট করেছে, অনেকে রিজেক্ট করেছে। ঠিক আছে, এখানে একটা কারণ তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এইজ কম হলেও কিন্তু এখানে তোমাদের রিজেক্ট করে দিয়েছে, অ্যাডমিট কার্ড আসবে না। আরও কিছু কারণ আমি তোমাদেরকে বলছি, কিন্তু দেখিয়েছিলাম যে একটা কারণ 21 বছরের কম হওয়ার কারণে এখানে কিন্তু রিজেক্ট হয়েছে। আরও ফর্ম তোমাদের রিজেক্ট হতে পারে। এখানে দেখো, যারা SC ST থেকে বিলং করো তোমরা কিন্তু এখানে যে SC ST সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট, এগুলি কিন্তু যদি না দাও ওইখানে, তাহলে 5 ইয়ার্স কিন্তু কেজি রিল্যাক্সেশন পাবে না। এই কারণেও কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে বা অনেকের হয়েছে। ঠিক আছে, তো কী কারণে হতে পারে তোমাদেরকে দুইটা কারণ আমি দেখিয়েছি। বাকি তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, এখানে কোনো ধরনের সার্টিফিকেট এইজ প্রুফ হিসাবে যদি জমা না করো তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে রিজেক্ট সম্পর্কে তোমাদেরকে বলা হয়ে বুঝাতে পেরেছি। এখন বলছি, তোমরা যে ওইখানে ইন্টারভিউ দিতে যাবে, ওইখানে তোমরা কী কী ডকুমেন্টগুলি নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশনগুলি ভালোভাবে দেওয়া রয়েছে। প্রথমে বলা হয়েছে তোমাদের আধার কার্ড। ঠিক আছে, আধার কার্ড অথবা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট যে রয়েছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই কিন্তু হবে। ঠিক আছে, এটা অরিজিনালও নিয়ে যাবে, তার সাথে তোমাদের জেরক্স কপি কিন্তু করে নেবে। ঠিক আছে, এগুলি সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড হচ্ছে তোমাদের নিজের সিগনেচার করবে নিচে। ঠিক আছে, যে ফর্মটা তোমাদের জেরক্সটা থাকবে তার নিচে কিন্তু তোমরা এই সাইডে অথবা এই সাইডে তোমরা এটার সিগনেচার করে নেবে। ঠিক আছে, নিজের সিগনেচার করলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড হয়ে যাবে। এখানে দেখো, আধার কার্ড তোমাদের বলা হয়েছে, বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলি কিন্তু যে কোনো একটা নিলে হবে। এখানে দেখো একটা পার বলে একটা এরকম অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে মানে হচ্ছে যে কোনো একটা নিলেই কিন্তু হবে। তো প্রথম একটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের ওইখানে একটা রেসিডেন্স সার্টিফিকেট বলে এডমিটে তোমরা দেখবে লেখা রয়েছে যে রেসিডেন্স সার্টিফিকেট বলে একটা অপশন আছে, বা একটা তোমাদের দিয়েছে যে এটা নিয়ে যেতে হবে। রেসিডেন্স সার্টিফিকেট বলতে তোমাদের যেমন ROR, ঠিক আছে, ROR, এটা তোমাদের পঞ্চায়েত থেকে কিন্তু দেওয়া হয়। যারা এই সম্পর্কে জানো না, ঠিক আছে, তোমরা জেনে নিও, ROR পঞ্চায়েত থেকে তোমাদের দেওয়া রেজিস্টার্ড সার্টিফিকেট। ঠিক আছে, এগুলি কিন্তু নিয়ে যেতে পারো। অথবা তার সমতুল্য বলা হয়েছে ইকুইভ্যালেন্ট, তার সমতুল্য অন্য কোনো তুমি যেই এরিয়াতে বসবাস করো, ঠিক আছে, ওই এরিয়াতে তোমাদের কিন্তু যে এখানে বসবাস করো ওইখানের প্রমাণপত্র হিসাবে একটা রেসিডেন্স সার্টিফিকেট তোমরা নিতে পারো। যেমন তোমরা প্রধান থেকে নিতে পারো, বা তোমরা ওখানে বলে যে গভর্নমেন্ট অথরিটি হতে হবে। ঠিক আছে, মানে গভর্নমেন্ট দ্বারা ভেরিফাই হতে হবে। ঠিক আছে, এরকম থেকে নিতে পারো। তো তোমাদের পঞ্চায়েত থেকে নিতে পারো, বা তোমাদের যে এলাকার প্রধান রয়েছে বা নগর পঞ্চায়েত হলো ওইখান থেকে যে অথরিটি রয়েছে, ML রয়েছে, তাদের থেকে কিন্তু মানে প্রমাণ হিসাবে তুমি একটা নিতে পারো। ঠিক আছে, এটা না নিলে কিন্তু তোমাদের ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে ফেল করে দেবে। এক নাম্বার বলেছি আধার কার্ড অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, বা তোমার যে স্কুল লিভিং রয়েছে, বা 10-এর তোমাদের অ্যাডমিট রয়েছে, তার জেরক্স কপি হিসাবে নিতে পারো। তারপর তোমাদেরকে বলেছি রেসিডেন্স সার্টিফিকেট, ঠিক আছে, অথবা ROR, যে কোনো তোমরা যেটি বুঝো সেটা নিয়ে যাবে। ঠিক আছে, তার সাথে তোমাদের যে SC ST ক্যাটাগরি থেকে হলে তোমাদের ক্যাটাগরির সার্টিফিকেট নিয়ে যাবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার সময় জমা দিয়েছিলে, এখন ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে হবে। বুঝেছ? আগের যদি পুরানো কারো থাকে তাহলে সেটা না নিয়ে এখন তোমরা লেটেস্ট বানিয়ে নেবে। ঠিক আছে, এটা তোমরা গভর্নমেন্ট হসপিটালে গেলে কিন্তু বানাতে পারবে, আগে যেভাবে বানিয়েছো এখন কিন্তু এইভাবে বানিয়ে নেবে। তো এইগুলি হচ্ছে তোমাদের মেন ইন্ট্রোডাকশানে দেওয়া হয়েছে, আর সবগুলি কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে ওইখানে যেতে হবে। বুঝেছ? তো কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয়েছে বা অনেকের বা হতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়েছি, আর কী কী ডকুমেন্টগুলি নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেগুলিও আমি বলেছি। অ্যাডমিট কার্ডে সবগুলি কিন্তু তোমাদের লেখা রয়েছে, দেখে নেবে। যে সময় নির্ধারিত দেওয়া হয়েছে সেই সময় অনুসারে তোমরা ওইখানে চলে যাবে। জব ডিউরেশন সম্পর্কে বলেছি, সমস্ত কিছু তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর কিছু পয়েন্ট যদি এখানে ছুটে যায়, আমার এখন খেয়াল হচ্ছে না, বাকিগুলি তোমরা কমেন্ট করবে, সেগুলি আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো আজকের জন্য এতটুকু রাখছি।